এই সেশনটা আমরা মূল সেশনে চলে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের কাছেই নেসেসারি ফনেটিক্স নামে একটা বই দেওয়া। তো প্রথমে আমি বইটির একটি সামারি টানছি। এই যে যতটুকু সময় আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে বইটি সাথে রাখবেন। সম্ভবত প্রত্যেকের কাছে বই আছে, যদি কারো কাছে বই না থাকে আমাদের জিম্মাদার সাথীরা যারা আছেন তাদের প্রত্যেকের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এবং আমরা বাকি এই সেশনটা যত সময় পর্যন্ত চলব, এই সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি প্রত্যেককেই নিজ নিজ জায়গায় আসন ধরে রাখার জন্য, বসার জন্য, এবং যেন উঠা বসা না হয়, কোনো আওয়াজ না হয়, সার্বিক সব বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। এবং যে বিষয়গুলো আলোচনা হবে সেই বিষয়গুলো বোঝার জন্য আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বইটাকে আমরা এক কথা ইংরেজির কায়দা বলতে পারি। এটা দিয়ে আমাদের মূল পরিকল্পনা হলো যেভাবে আমরা শুধুমাত্র কায়দার মাধ্যমে একজন ছোট্ট সোনামণি যে আরবি সম্পর্কে তেমন কিছু জানে না, তাকে আমরা হরফ, সিফাত বা মাখরাজ, কাওয়ায়েদ ইত্যাদির মাধ্যমে শুদ্ধ আরবির ব্যাপারে একটা সম্পৃক্ততা তৈরি করি। আবার ঠিক তেমনিভাবে কোন জায়গায় ভুল হয়, কোথায় কি উচ্চারণ করলে ভুল হবে, ভুল থেকে সে কীভাবে বেঁচে থাকবে, সার্বিক সে বিষয়গুলো দিক নির্দেশনা আমরা চমৎকারভাবে বিষয়গুলো বুঝবো এবং আমরা এখান থেকে চেষ্টা করব। এবং এই বইয়ের যে আমাদের সেকেন্ড এডিশন, এটা আমাদের আগামী সপ্তাহে আসছে। সেখানে আমাদের প্রত্যেকটা লেসনে কিউআর কোড থাকবে। আপনি শুধু জাস্ট স্ক্যান করলেই সেখানে চলে যাবেন। এখানে প্রত্যেকটা লেসন আপনারা ভিডিও আকারে শুনতে পারবেন। এর কারণ হলো আমাদের বর্তমানে আমরা যে ইংরেজিটা বলি এবং ব্যবহার করি প্রায় 80 থেকে 90% ইংলিশে ভুল, যার সাথে সঠিক এবং বিশুদ্ধ ইংলিশের কোনো সম্পর্ক নেই। তো যে কোনো ভাষায় আয়ত্ত করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই ভাষা শুদ্ধ এবং সঠিকভাবে উচ্চারণ করা। তা আমরা চলে যাই পেজ, আমাদের প্রথম পেজ নাম্বার 3। আমরা জাস্ট একটু দেখব যে আরবির মতো করে আমরা কিভাবে শুধুমাত্র অল্প সময়েই একটু নিজেরা মেহনত করলে আমাদের সকলের ইংরেজিটাই শুদ্ধ হয়ে যাবে। প্রথমে এখানে দেওয়া আছে ইংরেজি 26টি অক্ষরের উচ্চারণ। যে কোনো কারণেই হোক আমরা যে ইংরেজিগুলো পড়ি তার ম্যাক্সিমামে ভুল। তো দেখুন প্রথমেই আছে কি, এই না, উচ্চারণটা হবে এই। কি হবে? এই। আমার সাথে একটু সবাই বলেন, এই। বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা, এবার আমরা পেজ নাম্বার 4 দেখি। এই যে দেখেন, একটা বিল্ডিং দাঁড়ায় কিসের উপর বেস করে? তার পিলারের উপরে। তো একটি ভাষা দাঁড়ায় তার লেটারের উপর বা সাউন্ডসের উপর বেস করে। তো আমরা যে ইংরেজিটা শিখছি খুব ইন্টারেস্টিং, যে তার মধ্যে 26টি লেটারের মধ্যে 13টির উচ্চারণে আমরা সাধারণত কী করে থাকি? ভুল করে থাকি। আমরা এখানে দেখব শুধু লেটারের উচ্চারণ শুদ্ধ করার কারণে কীভাবে অটোমেটিকলি আমাদের উচ্চারণটা সুন্দর হয়ে যায়। যেমন উচ্চারণটা এ না, উচ্চারণটা কি? এই। তা আমরা এরপরে এফ জি এইচ জে কে ও, দুই ঠোঁট গোল করে ওয়াওয়ের মতো, ও ও ফি। এখানে কাজটা হলো যে প্রথম আমরা দুই ঠোঁট বন্ধ করব, তারপরে হঠাৎ করে জোরে একটি বাতাস ছাড়বো। যেমন দেখেন, ফি ফি। তা আপনি বলছেন প্যান, কিন্তু একজন নেটিভ স্পিকার সে বলছে কি? ফ্যান। পার্থক্যটা কে করছে? পার্থক্যটা করছে লেটার বা সাউন্ডস। এরপরে দেখেন কিউ, তাহলে কুইক নাকি কুইক? কুইক। তো আমরা খুব চমৎকারভাবে যদি শুধু আমাদের লেটারগুলোকে একটু চেঞ্জ করে দিই, তাহলে অটোমেটিক আমাদের সাউন্ডসগুলো ঠিক হয়ে যাচ্ছে। দেখেন, আর এর উচ্চারণটা দুরকম। যারা ব্রিটিশ এবং আমেরিকান, যে স্পিকার কথা বলছে উনি কি আমেরিকান নাকি ব্রিটিশ, এটাকে খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যদি আপনি শুধু আর এর উপর কী দেন, ফোকাস দেন। আমেরিকানরা প্রত্যেকটা জায়গায় আর কি করবে? উচ্চারণ করবে। যারা ব্রিটিশ তারা লিটার হিসাবে এটাকে আ বলবে, আর কিছু কিছু জায়গায় তারা আর কি উচ্চারণ করে থাকে, সেটাকে আমাদের এই বইয়ের মধ্যেও আছে। আচ্ছা, কিন্তু স্বাভাবিকভাবে তারা লিটার হিসাবে কী করবে? আর। কে আর বলবে না, আ বলবে। যেমন আমি যদি বলি হি ইজ মাই ফাদার, ফাদার বলবে না, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার।
তো যে কোনো বিষয় আমরা আরবিকে মাখরাজ সিফাতের কারণে আমাদের আরবিটা শুনতে মনে চায়। তো আমরা যদি শুধু এই বইটাই ফলো করি তাহলে ইনশাল্লাহ আমাদের ইংরেজিটা মানুষ চেহারা না দেখলে পার্থক্য করতে পারবে না ইনশাল্লাহ। আচ্ছা দেখেন টি না, উচ্চারণটা কি টি। তাহলে আপনি বলেন কি টাইম, আপনি যদি টাইম কোনো নেটিভ স্পিকারের সামনে বলেন সেই ডিকশনারি খুঁজেও বের করতে পারবেন সেটা টাইম কাকে বলে। আপনি ভাতকে যদি বহত বলেন কেউ বুঝবে? বুঝবে কেউ? ভকে যদি ব বলেন ভাত বাত বুঝবে? ওখানে যেরকম অর্থ চেঞ্জ হয়ে যায়, এখানে যদি আপনি তারা বলছে টাইম টেবল, টাইম টেবল, টিচার টিচার, তাহলে একটু কারণেই অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর দেখেন ভি ভি, নিচের ঠোঁটের প্যাট উপরেতে জায়গা, ভি ভি, এরপরে ডাবলিউ ডাবলিউ। আচ্ছা এই উচ্চারণটা দুই রকম হবে, লিটার হিসাবে এই, আর্টিকেল হিসাবে আ। যেমন আমি যদি বলি একটি বই তাহলে কি বলবেন? আবু। কি বলবেন? আবু। আচ্ছা এবার আমরা আসি আমাদের ফনিক্স অর্থাৎ পেজ নাম্বার 5-এ। এখানে এই পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, আমি আপনাদের সকলের খুব মনোযোগ আকর্ষণ করছি, কারণ এই পয়েন্টটা আমাদের প্রায় যতগুলো বই আমরা পাবলিশ করেছি তার মধ্যে এই বইটার পিছনে আমাদের মানে একরকম যদি বলা যায় তাহলে মোটামুটি বলা যাবে যে 500 থেকে 600 ঘন্টার বেশি সময় কি করা হচ্ছে, এটা নিয়ে আমাদের স্টাডি করে তারপরে কাজ করা হচ্ছে। এবং মোটামুটি দীর্ঘ একটা সময় পর্যন্ত আমরা প্রায় 15 থেকে 20টা এডিশন চেঞ্জ করেই এই জায়গাটা এসেছি। যেন আমাদের ছোট্ট সোনামণিরা যেভাবে তারা কায়দার মাধ্যমে বিশুদ্ধ আরবিটাকে আয়ত্ত করে, যেন এই ইংরেজি কায়দার মাধ্যমে তারা পরিপূর্ণভাবে একেবারে এই থেকেই তাদের বিশুদ্ধ ইংরেজি শেখাটা শুরু করতে পারে। এখানে দেখেন লেটার এবং সাউন্ডস দুইটা পয়েন্ট। আমাদের দেশীয় কালচারে আমরা যখন ইংরেজিটা শেখাই তখন আমরা প্রথম স্টেপটা তাদের কোথা থেকে শুরু করি? লেটার থেকে। কিন্তু মাথায় রাখবেন লেখার জন্য কি লেটার, যখন আপনি উচ্চারণে যাবেন তখন এই লেটার কাজ করবে না, তখন কি হবে? সাউন্ডস। তাহলে লেটারটাকে আমাদের কখন কাজে আসবে? লেখার জন্য। আর যখন আমরা উচ্চারণে যাব তখন কি প্রয়োজন হবে? সাউন্ডস। যেমন লেটার হিসাবে এই, কিন্তু সাউন্ডস হিসাবে উচ্চারণ হবে কি? আ। এখানে 3 বিটসের মাধ্যমে কিছু প্র্যাকটিসও দেওয়া আছে। আচ্ছা যেমন আ আ আ, এটা করেই আমরা বাচ্চাদেরকে উচ্চারণ করে নিয়ে আসবো। আবা। যেমন বি, এটার সাউন্ডস হিসাবে উচ্চারণটা কি? ব। তো এখানে আমরা এখানে যেহেতু সময় স্বল্প আমি শুধু জাস্ট আপনাদেরকে আইডিয়াসগুলো দিচ্ছি। আমাদের এই প্রশিক্ষণগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব এবং এটা আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আওতায় নিয়ে আসতে যাচ্ছি, কারণ আগামী জানুয়ারিতে আমাদের ইংরেজি বইগুলো আমরা 2 ভার্সনে আনতে যাচ্ছি। একটা ভার্সন আমাদের চলমান প্রক্রিয়া, আরেকটা ভার্সন ব্রিটিশ অ্যাকসেন্টে টোটালি একেবারে বেস থেকে। তো সেটা আমরা তখনই একটা প্রতিষ্ঠানকে প্রোভাইড করব যখন ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক আমাদের এই বই এবং স্বাভাবিক প্রাথমিক যে কার্যক্রম সেই বিষয় সম্পর্কে তারা দক্ষতা অর্জন করবে। এরপরে যে পয়েন্ট আপনার পেজ নাম্বার 6 দেখেন 44 সাউন্ডস, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 44 সাউন্ডস এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা যে কথা বলি অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে দেখেন, ইংরেজিতে লেটার হলো 26টি কিন্তু সাউন্ডস হলো কয়টি? 44। এবং আমি দৃঢ়তার সাথে বলতে চাই কোনো ব্যক্তি যদি এই 44 সাউন্ড সম্পর্কে ধারণা না রাখে, সে যদি 10,000 বছরও চেষ্টা করে তার পক্ষে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলা সম্ভব নয়। কেউ যদি 44 সাউন্ডস আয়ত্ত করা ছাড়া তার 44 সাউন্ড সম্পর্কে ধারণা নাই কিন্তু সে বিশুদ্ধভাবে ইংরেজি বলতে পারবে, এটা আসলে কেমন যেন আম গাছ লাগে আপনি জাম আশা করছেন। তো ঠিক তেমনিভাবে এই 44 সাউন্ডসের কার্যকরটা আমরা একটু সংক্ষেপে বুঝি। এখানে সব বিষয়গুলো আমাদের নতুন। যেমন আপনারা পেজ নাম্বার 7-এ দেখেন কিছু মনোথংস একস্বর ধ্বনি। দেখেন একটা সিম্বল দেওয়া আছে ই, আরেকটা দেওয়া আছে কি ই, মানে দুইটা সিম্বল, একটা সিট আর একটা সিট। আপনি যদি টান দেন তাহলে আরেকটা অর্থ দেয়, টান ছাড়া আরেকটা অর্থ দেয়। মানে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে বানানে পার্থক্য, বানানে না উচ্চারণেও পার্থক্য। আর এই 44 সাউন্ড সামান্য একটা বিষয়, এই 44 সাউন্ডসটা যদি আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে পারি তাহলে এরপর থেকে যেভাবে আমরা কায়দায় মোরাক্কাব বা বিভিন্ন বিষয়গুলো বোঝানোর ফলে পরবর্তীতে তাদেরকে আর বাংলা দিয়ে উচ্চারণ শেখা লাগে না, আরবি। সে তার মতো করেই কায়দার পরবর্তীতে মোরাক্কাব 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষরের বিষয়গুলো আয়ত্ত করতে পারে। তো 44 সাউন্ডস আয়ত্ত করার ফলে প্রত্যেকটা সাউন্ডসের ফনেটিক সিম্বল দিয়ে তাদের একটা ট্রান্সক্রিপশন দেওয়া আছে, উচ্চারণ দেওয়া আছে।
এবং এইটাই শুদ্ধ। কারণ অনেক সাউন্ড আছে যেটা কি নেই, বাংলা ভাষায় নেই, তো সেটা আপনি উচ্চারণ করবেন কিভাবে? তো যেমন আমরা আরবিতে হা এবং হা, কেউ যদি আলহামদুকে আলহামদু বলে, তো সেটা যেমন এখানেও সিমিলার। একটা ভাষা দিয়ে আরেকটা ভাষার লেখা, এটা আসলে খুবই দৃষ্টিকটু একটা বিষয়। আমরা 44 সাউন্ড যদি বাচ্চাদেরকে এখান থেকে শিখিয়ে দিই, তাহলে এরপর থেকে আমরা বাংলা উচ্চারণটা দেওয়ার প্রয়োজন হবে না। এখানে ফোনেটিক সিম্বলটাকে খুব সহজেই দিয়েই তারা শুদ্ধ উচ্চারণটাকে নিয়ে আসতে পারবে। যেমন ফিল, ফিল উচ্চারণটা কি হচ্ছে, একটা ই আর একটা ই। আচ্ছা, এরপরে আপনারা আসেন, খুব ইন্টারেস্টিং, পেজ নাম্বার 8। এখানে আমি কায়দায় আমরা যেভাবে 17টা মাখরাজ দিয়েছি, ঠিক ওই 17টা মাখরাজের উপর কিয়াস করেই এখানে কি দেওয়া আছে, প্রত্যেকটা কনসোনেন্ট সাউন্ডসের মাখরাজ দেওয়া আছে। আপনারা দেখেন, আমরা মাখরাজ অনুযায়ী যদি বাচ্চাদেরকে শিখাই, তাহলে তাদের শেখাটা হবে স্থায়ী, এবং তারা যেভাবে আরবিটা বুঝে শুনে প্রত্যেকটা সাউন্ডসকে উচ্চারণ করে, বুঝে, এবং আজীবন যত জায়গায় যত হাজার লক্ষ কোটি বাড়ি এই সাউন্ডসটা আসুক, যেখানে যে অবস্থাতেই আসুক, সে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে। এখানে সিন দেখেন, প্লেস অফ আর্টিকুলেশন মানে উচ্চারণের স্থান, যেটাকে আমরা এক কথায় মাখরাজ বলতে পারি। যেমন আমরা দেখেন, প্রথম ফ, ফি, এটার উচ্চারণটা কি 2 ঠোঁট বন্ধ করে হঠাৎ বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে। প্রত্যেকে আমার সাথে একটু চেষ্টা করেন। ফ, মাখরাজটার উপর ফোকাস করেন। প্রথম কাজটা কি, 2 ঠোঁট বন্ধ করব, বন্ধ করেন, হঠাৎ জোরে বাতাস চান। সামনে যদি আপনি হাত বা কাগজ রাখেন, সেখানে বাতাসে স্পর্শ অনুভব করবেন। হাত রাখেন সবাই। ফ, 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 বুঝতে পেরেছেন? একই মাখরাজ থেকে আবার 2 ঠোঁট মিলিয়ে উচ্চারণ করব কি, ব, 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 ব। এবার একসাথে উচ্চারণ করেন, ফ, ব, ফ, ব, ফ, ব। এতটুকুই কাজ। আমরা এইভাবে যদি প্রত্যেকটা হরফ বা প্রত্যেকটা সাউন্ডস আমাদের বাচ্চাদেরকে মাখরাজ অনুযায়ী পড়াই, তা আরবিতে যেমন আপনার 17টা মাখরাজ দিয়ে 29টা হরফকে শুদ্ধ করে দিচ্ছেন, এখানেও সেম প্রত্যেকটা হরফ দিয়ে আরবির উপর কিয়াস করেই এখানে মাখরাজগুলোকে আনা হয়েছে। সিমিলার বিষয়। আমি বারবার কায়দার কথাকে উল্লেখ করছি, কায়দা সামান্য একটা বিষয়, আমরা ওখানে কম্পেয়ার করছি না। বাচ্চার বয়স 5 বছর 6 বছর, তো ওই বাচ্চাকে 3 মাস 6 মাস আপনি কায়দা পড়িয়ে বিশুদ্ধ উচ্চারণে নিয়ে আসতেছেন। আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে দৃঢ় এবং বদ্ধপরিকর। যে প্রতিষ্ঠানে আন্তরিকতার সাথে বিষয়টাকে চেষ্টা করবে, সেই প্রতিষ্ঠানে বাংলাদেশ ইংলিশ এডুকেশন বোর্ড সর্বাত্মকভাবে তাদের দক্ষ এবং অভিজ্ঞ ট্রেনারের মাধ্যমে সর্বোচ্চ 3 থেকে 6 মাসের মধ্যেই শিক্ষক শিক্ষার্থী প্রত্যেককেই আমরা এই ফনেটিক্সের যে বইটা বা নেসেসারি ফনেটিক্স বইটাকে পরিপূর্ণভাবে কমপ্লিটলি প্র্যাকটিক্যালি যেন তারা তাদের মধ্যে বাস্তবায়ন করতে পারে, তার জন্য আমরা যথাযথ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এরপরে মাখরাজ হচ্ছে ঠ এবং ড। ঠ, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের মাড়িতে ঠেকিয়ে দ্রুত বাতাস ছেড়ে উচ্চারণ করতে হবে। সবাই একটু করে। ঠ, ঠ, মাখরাজটা কি, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের মাড়িতে ঠেকিয়ে দ্রুত বাতাস ছেড়ে। ঠ, ঠ, ঠ। এবার উচ্চারণ করেন টাইম, টাইম, টেবল, টেবল, টাইম, টেবল, টিচার, টিচার, টি, টি। সেম ডি, জিহ্বার অগ্রভাগ উপরের দাঁতের মাড়িতে ঠিকই হালকাভাবে উচ্চারণ করতে হবে, ডি, ড, ড, ড। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, পরে আপনারা চলে আসেন পেজ নাম্বার 10। দেখেন এখানে টার্ন টুইস্টার, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এখানে যেটা প্রত্যেকটা সাউন্ডস, একটু আগে আমাদের মুফতি আফজাল সাহেব যে বিষয়টা চেষ্টা করেছিলেন যে আমাদের মুখের জন্য কোনো জড়তা না থাকে, তো আমরা ফ্লুয়েন্ট স্পিকারের যে স্বপ্ন তারা যেন ছোটোবেলা থেকে নিজেদেরকে তৈরি করতে পারে, তার জন্য যত ধরনের প্রতিবন্ধকতার দেয়াল আছে সব দেয়ালগুলোকে একসাথেই দূর করার জন্য আমরা এই টার্ন টুইস্টার দিয়ে প্র্যাকটিস করাবো। দেখেন এখানে 24টা কনসোনেন্ট সাউন্ড দিয়ে টার্ন টুইস্টারগুলো আছে। আমার সাথে প্রথম স্লোভাবে বলেন, পলি, ফুট, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। পলি, ফুট, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। এবার একসাথে গতি দিয়ে বলেন, পলি, ফুট, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। পলি, ফুট, পার্পল, পেইন্ট ইন দ্য ফুল। আচ্ছা দেখেন, বব, bought a big basketball. Bob bought a big basketball. এভাবেই আপনারা কিউআর কোড স্ক্যান করবে, আমাদের ইয়াতে ঢুকেও প্রত্যেকটা ভিডিও পাবেন। তো আমি যেটা বলছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আপনারা তৈরি হলে আগামী প্রজন্ম তৈরি হবে।
আপনাদের ইংরেজি শুদ্ধ হলে আগামী লক্ষ কোটি তরুণ ইংরেজিতে ইসলামের বাণীকে পৌঁছে দিবে, সে স্বপ্নের জন্যই আপনারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসি, আপনারা পেজ নাম্বার 13-তে দেখেন আমরা মাত্র 15টা শব্দ, আমি এখানে কিছু আলোচনা আছে করলাম না সময় স্বল্পতার কারণে, বিভিন্ন শব্দের ভুল ও সঠিক উচ্চারণ। এই যে আমাদের আগের এডিশন থেকে আমরা অনেক সামারাইজ করে অনেক গবেষণা করে এখানে মোট আমরা 15টা শব্দ দিয়েছি। এই 15টা শব্দ যদি শুধুমাত্র চেঞ্জ হয় তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে 10 থেকে 15,000 শব্দের সঠিক উচ্চারণ হয়ে যায়। আবারও বলছি, শুধুমাত্র এই 15টা শব্দ আপনারা খেয়াল করেন। আমরা এখানে দিয়েছি রং, ভুল উচ্চারণটা কি, কারেক্ট, সঠিক উচ্চারণটা কি। এক্সাম্পল, আমরা ক্যাল উচ্চারণ করি, সঠিক উচ্চারণটা কি, খল। মেডিক্যাল না, উচ্চারণটা মেডিখল। টেকনিক্যাল না, উচ্চারণটা টেকনিখল। কেমিক্যাল না, উচ্চারণটা কেমিখল। আমাদের মানদণ্ড কেউ না, আমাদের মানদণ্ড অক্সফোর্ড ডিকশনারি, তাদের ওখানে মানদণ্ড আছে এবং এই বইটা করার ক্ষেত্রে আমরা শতভাগ অক্সফোর্ড ডিকশনারি সাপোর্ট নিয়েছি। বর্তমানে মডার্ন ইংলিশে যেভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেয় ইংল্যান্ডে, আপনারা এর সাথে শতভাগ মিলিয়ে বইয়ের শিক্ষাদানের পদ্ধতিকে কম্পেয়ার করতে পারেন। ওখানে যদি কেউ থাকে বাচ্চাদেরকে কীভাবে শিক্ষা দেন তাদের সাথে কম্পেয়ার করতে পারেন এবং ওখানকার ম্যাটেরিয়ালসগুলোর সাথেও কম্পেয়ার করতে পারেন। এবং আগামী জানুয়ারিতে আমাদের যে সিলেবাসটা আসছে এক্সক্লুসিভ, যদিও এটাকে আমরা অ্যাভেলেবেল দিব না, প্রথম আমরা এই 3 মাসে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যে প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে তৈরি করবে ওয়ার্কশপের মাধ্যমে, ট্রেন আপের মাধ্যমে, তাদেরকে শুধুমাত্র আমরা বিশেষায়িত যে সিলেবাসটা সেটা প্রোভাইড করব এবং সেটা শতভাগ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কারিকুলাম ফলো করে ইসলামাইজেশনের কনসেপ্টে। আমি আবারও কথা বলছি, আমাদের পুরো সিলেবাসে আমরা ইসলামকেই প্রমোট করেছি। আমাদের উদ্দেশ্য ইংরেজি শেখানো, কিন্তু যত সিলেবাস এবং ম্যাটেরিয়ালস সব বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ইসলামকেই প্রাধান্য দিয়েছি। এখানে দেখেন এল না, উচ্চারণটা অল। তো মডেল না, উচ্চারণটা কী হবে, মজল। আল না, উচ্চারণটা অল। ফাইনাল না, উচ্চারণটা কী হবে, ফাইনাল। ক্রিমিনাল, এল না, উচ্চারণটা এই। এভাবেই ধারাবাহিকভাবে আমাদের সব উচ্চারণ। যেমন দেখেন 11 নম্বর শিয়াল না, উচ্চারণটা কি, শল। তা আপনি যদি একজন ফরেনারকে বলেন যে টুডেজ মিটিং ইজ ভেরি ইসেনশিয়াল, আর টুডেজ মিটিং ইজ ভেরি ইসেনশিয়াল, তো ইসেনশিয়াল কোথায়, ইসেনশিয়াল কোথায়? সে যদি ডিকশনারি 10,000 বছরও খোঁজে তাহলে সে ইসেনশিয়াল খুঁজে পাবে, কমার্শিয়াল খুঁজে পাবে, রেসিডেন্সিয়াল খুঁজে পাবে। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি ইংরেজি শেখাবেন আপনার জন্য না, আপনাকে তৈরি হতে হবে আপনার প্রজন্মের জন্য। তো সেজন্য আমরা শতভাগ বিশুদ্ধ করেই তাদেরকে শিক্ষা দিই। এরপর আপনারা দেখেন পেজ নাম্বার 14, এখানে গ্লোটাল স্টপ। এবার আমরা কিছু টিপস এবং টেকনিক অবলম্বন করব। এতক্ষণ পর্যন্ত আমরা বেসিক স্টেপে কাজগুলো করব, এখানে কোনো আপোষ নেই। আমি আবারও বলছি, এই পর্যন্ত আমি যে আলোচনাগুলো করেছি এগুলো একেবারেই ফরজ, প্রত্যেককেই ইংরেজি শুদ্ধ করার জন্য লাগবে। এবার আমি যে আলোচনাগুলো করব এগুলো হলো যে BBC, CNN-এর সাথে যদি আপনি আপনার শিক্ষার্থীদের এবং আপনার ইংরেজির লেভেলটাকে কম্পেয়ার করতে চান, ওই লেভেলে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে। যেমন দেখেন গ্লোটাল স্টপ, এখানে আমি CNN, BBC যারা নিউজ প্রেজেন্টার তারা যেই টেকনিক্যালি তাদের উচ্চারণের মানকে বৃদ্ধি করেছে সেই জায়গাটাকে খুব সংক্ষেপে 5 মিনিট আমি বিষয়গুলোকে টাচ দিচ্ছি। দেখেন গ্লোটাল স্টপ, এখানে আমি কাওয়াইদটাকে আমাদের কামে আগেও বলেছি, আমি কায়দাকে ট্র্যাক করেছি। ওখানে যেভাবে ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা এবং এই বিষয়গুলো দেওয়া আছে, এখানে রুলসগুলোকে একই সেম সিস্টেমে সাজানোর চেষ্টা করা হয়েছে। গ্লোটাল স্টপ, কোনো শব্দ যদি টি এবং ডি দিয়ে শেষ হয় এবং পরবর্তী শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে সেটাকে তারা টি ডিকে উচ্চারণ করে না, মানে গ্লোটিস, নিঃশ্বাসটাকে বন্ধ করে একটা ধাক্কা দেয়। যেমন দেখেন গ্রেট ম্যান, গ্রেট ম্যান, নট হিয়ার, দ্যাট বুক, দ্যাট টেবল, নট ইয়ার, দ্যাট ল্যাঙ্গুয়েজ, গ্রেট ব্রিটেন, দ্যাট ম্যান। শুধু একটা ট্র্যাক আপনি অবলম্বন করছেন, আপনার উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন এলিজন, এখানে তারা টি এবং ডিকে 2 কারণে বাদ দেয়। কয় কারণে বাদ দেয়? 2 কারণে। কোনো শব্দের শেষ যদি টি ডি হয়, পরবর্তী কনসোনেন্ট হয়, তাহলে তারা ঠিকই বাদ দিয়ে দেয়। যেমন দেখেন ফার্স্ট খান, আর তারা বলবে কি ফার্স্ট খা, ফার্স্ট খা, ফার্স্ট খা। আবার 2টা কনসোনেন্টের মাঝে আসলেও তারা এটাকে বাদ দিয়ে দেয়। যেমন এক্স ফ্রেন্ডশিপ, এক্স ফ্রেন্ডশিপ, বুঝতে পেরেছেন? এবার দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে কিন্তু অনেক জটিল এবং কঠিন কাজ করিনি। ওখানে যেমন আপনি একটা বাচ্চাকে বুঝিয়ে দিচ্ছেন ইজার অর্থ স্পষ্ট করে পড়া, ইজার হরফ 6টি, এই ব্যাস এই 6টা হরফ এই জায়গায় আসলে আপনি গুণনা ছাড়া পড়তে হবে। এখানেও যদি আপনি একটা শিক্ষার্থীকে বুঝিয়ে দেন যে টি এবং ডি, রিলিজন মানে অভিজন বাদ দেওয়া, আমি 2 কারণে টি এবং ডিকে বাদ দিব না, তাহলে স্বাভাবিকভাবেই সে যত জায়গায় জীবনে টি এবং ডিকে পাবে তত জায়গায় এটাকে বাদ দিয়ে দিতে পারবে। অটোমেটিকলি তার গতি বাড়বে এবং তার উচ্চারণটা সুন্দর হবে। যেমন আমি নিচে দেখেন ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, ফার্স্ট টাইম, ফার্স্ট ডে, ফার্স্ট নাইট, ফার্স্ট খা, ফার্স্ট
ট্রেন, ফার্স্ট পেজ, ফার্স্ট ওয়াইফ, ফার্স্ট ওয়ান, ফার্স্ট ম্যারিজ, ধারাবাহিকভাবে বিষয়গুলো চলে আসছে। এরপরে দেখেন আমাদের ইউজ ক্লোজেন্স, পেজ নাম্বার 16। এখানে কোনো শব্দ যদি টি দিয়ে শেষ হয়, পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয়, তাহলে তারা এটাকে চর উচ্চারণ করে। যেমন বাচ ইউর ব্রাদার, বাচ ইউর ব্রাদার। আসলে আমাদের স্বপ্ন অনেক বড় এবং সর্বোচ্চ জায়গায়। আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে স্বপ্ন এটা দেখি না তারা এই বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হবে। আমরা স্বপ্ন দেখি আমাদের এই সন্তানরা আগামী দিনে বিশ্ব মঞ্চে তাদের সেরা পারফরমেন্স করবে ইনশাআল্লাহ। এই জন্যই আসলে এত গবেষণা এবং এত কার্যক্রম এবং এত কর্মপরিকল্পনা হাতে নেওয়া। তাহলে কোনো শব্দ যদি টি দিয়ে শেষ হয়, পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয়, তাহলে তার উচ্চারণটা কী হবে? চ দিয়ে হবে। যেমন বাচ ইউর ব্রাদার, ক্যান আই মিট ইউ দেয়া, ক্যান আই মিট ইউ দেয়া অ্যাজ বাচ এ প্লেস। আবার কোনো শব্দ যদি ডি দিয়ে শেষ হয়, পরবর্তী শব্দ যদি ওয়াই দিয়ে শুরু হয়, তাহলে ওই ডির উচ্চারণকে তারা বর্গীয় জর মতো উচ্চারণ করে। যেমন দেখেন কুজিউ, উজিউ, ডিজিউ। ব্যাস, রিদম এটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে বলছি। তারা 6টা স্টেপ আসলে, যেমন আমরা অনেক সময় নেটিভ স্পিকারদের কথা শুনলে দেখি তারা কিছু শব্দ বুঝি, বাকি কিছু শব্দ বুঝি না। এর মূল কারণ হলো তারা নির্ধারিত কিছু স্টেপের মধ্যে কী করে গতি দেয়, বাকি স্টেপগুলো খুব দ্রুত বলে। তো তারা 6টা পয়েন্ট স্লো করে বলে, বাকি পয়েন্টগুলো খুব কুইকলি বলে। এই 6টা পয়েন্ট এখানে দেওয়া আছে। নাউন, ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভান্স, নেগেটিভ, অক্সিলারিজ এবং WH কোয়েশ্চেন্স। এই 6টা পয়েন্ট যখন আসবে তখন তারা এটাকে স্লো গতিতে চলবে, বাকি পয়েন্টগুলো খুব দ্রুত গতিতে চলবে। যেমন আমি 2টা বাক্য বলছি, আমাদের অ্যাকসেন্টে তাদের অ্যাকসেন্টে। দেখেন, হি লিভস উইথ হিজ ওয়াইফ অন ফার্ম ইন দ্য ভিলেজ। আমাদের অ্যাকসেন্ট, হি লিভস উইথ হিজ ওয়াইফ অন ফার্ম ইন দ্য ভিলেজ। হি লিভস উইথ হিজ ওয়াইফ অন ফার্ম ইন দ্য ভিলেজ। আপনি বুঝবেন কি না ওই শব্দগুলি? আমি আবারও বলছি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা সাথে আছি। এবং আমরা একটা সময় স্বপ্ন দেখতাম যে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের ইংরেজি বলবে, এখন সে স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। এবারের স্বপ্ন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বিশুদ্ধ উচ্চারণে ব্রিটিশ অ্যাকসেন্টে, 100% ব্রিটিশ অ্যাকসেন্টেই ইংরেজি বলবে ইনশাআল্লাহ। তো এই জায়গাটা এখানে, তো এটা এই রিদমটা আস্তে আস্তে একেবারে বেসিক থেকে যদি আমরা কাজ করি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে চাঙ্কিং। চাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই কনফিউজ যে রিডিং যে পড়বো অর্থ কীভাবে তুলব। অনেক যত বড় প্যাসেজই হোক, এটাকে এই যে এখানে 5টা টেকনিক দেওয়া আছে, এই 5টা টেকনিক যদি আপনি অবলম্বন করেন, আপনি যে কোনো রিডিং সহজেই অর্থ তুলতে পারবেন। আপনি থামবেন কোথায়, সেই অক্ষের জায়গাগুলো এখানে দেওয়া আছে। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এর মাঝে আপনাকে কী করা যাবে না, থামা যাবে না। এটা আপনার যেমন একটা ট্রেন এখান থেকে ছাড়বে, তার স্টেশন দেওয়া আছে, ওই স্টেশনে গিয়ে সে অটোমেটিক থামবে, যাত্রী নামবে আবার উঠবে। সেম আপনি যে রিডিংটা করবেন তার জন্য নির্ধারিত কিছু টেকনিক এবং রুলস আছে, যে আমি এই জায়গাটা এসে থামবো, তারপরে সামনে চলবো। তো সাবজেক্ট বা অবজেক্টের মাঝে থামা যাবে না, এক প্রিপোজিশন থেকে আরেক প্রিপোজিশনের মাঝে থামা যাবে না, এক প্রিপোজিশন থেকে আরেক পাংচুয়েশনের মাঝে থামা যাবে না, প্রিপোজিশন থেকে কনজাংশন এবং কনজাংশন থেকে আরেক কনজাংশনের মাঝে থামা যাবে না। আসলে এখানে কিছু টেকনিক দেওয়া আছে। যেমন আমি একটা বাক্য নিচ্ছি, দেয়ারস নো অল্টারনেটিভ ওয়ে, কোনো ওয়ে নেই, আমি থেমে গিয়েছি। যদি এখানে একটা প্রিপোজিশন এসেছে, অফ লার্নিং কারেক্ট ইংলিশ, শুদ্ধ ইংরেজি শেখা উইদাউট ফনেটিক্স, মানে ফনেটিক্স ছাড়া। আচ্ছা, এইভাবেই আমরা মোটামুটি। এরপরে দেখেন আমাদের পেজ নাম্বার 19-এ 2টা পয়েন্ট দেওয়া আছে, তারপর আমরা বইটা শেষ করছি। এখানে দেওয়া যে বিভিন্ন শব্দ, ছোট্ট শব্দ, কিন্তু এটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে আমার কথার মধ্যে। এন, বাক্যের শুরুতে আসলে এন, কিন্তু বাক্যের মাঝখানে আসলে তার উচ্চারণ হবে আন। শব্দটা ছোট, আপনি যদি এটা না জানেন আপনি কখনো ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝবেন না, আবার আপনার কথাও তারা বুঝবে না। যেমন অ্যান অ্যাপল, কিন্তু দিস ইজ আন অ্যাপল। অ্যান আমব্রেলা, দিস ইজ আন আমব্রেলা, কারণ বাক্যের মাঝখানে আসলে আপনাকে উচ্চারণ করতে হবে কি, আন। ইংরেজি 2টা না 1টা, ইংরেজি 2টা না 1টা, বুঝে আসছে? যেন আমার উচ্চারণ আরেক রকম, আরেকজনের আরেক রকম, এই বিষয়টা বলার সময় 2024 সালে আপাতত না। অতএব আপনাকে যেটা সঠিক শুদ্ধ সেটা, এর জন্য পর্যাপ্ত রিসোর্স আছে। তো এই জায়গাটা এসে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। যেমন অফ, এটা বাক্যের মাঝখানে আসলে তার উচ্চারণ হবে আভ। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এভাবে প্রত্যেকটা শব্দই এখানে দেওয়া আছে। ফ্রম, বাক্যের মাঝখানে আসলে ফ্রম হবে। আই কাম ফ্রম চাঁদপুর, আই কাম ফ্রম বাংলাদেশ, এভাবে। সর্বশেষ পয়েন্ট, অ্যাসাইনমেন্ট লেটার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা প্রত্যেকেই আজীবন ভুগি যে ইংলিশ বানান মনে থাকে না, এবং রিডিংয়ের সময় এটা আমি উচ্চারণ করছি একরকম কিন্তু লিখছি আর এক রকম। এখানে যে রুলসগুলো আমরা খুব আইডিয়া করে এবং চিন্তা করে এই রুলসগুলো দেওয়া আছে, যেই পয়েন্টগুলো যদি আপনি খুব নিখুঁতভাবে আপনি নিজে এবং আপনার শিক্ষার্থীদেরকে ভালোভাবে বোঝাতে সক্ষম হন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী আপনার শিক্ষার্থীরা বানানে ভুল করার প্রবণতা অনেকটাই কমে যাবে। তারা বিশুদ্ধভাবে রিডিং পড়ার ক্ষেত্রে তাদের গতিটা অনেক বেশি বৃদ্ধি পাবে।
দেখেন আমি দুইটা রুলস নিচ্ছি। শব্দের শুরুতে খেই অ্যান থাকলে ওই খেই কি হয় না, উচ্চারিত হয় না। নলেজ, নাউন, তার মানে আপনি যদি এতটুকু তাকে দিয়ে দেন, সে স্বাভাবিকভাবে আজীবন যত জায়গায় এটা আসবে এটা ঠিক করে নিতে হবে। শব্দের শুরুতে যে ডাব্লিউ আসে সেখানে ডাব্লিউর উচ্চারণ হয় না, যেমন রাইট, রেস্ট। এস সি পাশাপাশি আসলে সে সি উচ্চারিত, যেমন সায়েন্স, সিন। এভাবে প্রত্যেকটা রুলস দেওয়া। এবার আমরা আসছি, আমরা প্রথমেই একটা স্লোগান দিয়েছিলাম, আমরা 3 স্টেপে প্রত্যেকটা ব্যক্তির ইংরেজিকে ঠিকভাবে আয়ত্ত নিয়ে আসি। এখানে আমরা নেসেসারি কনভারসেশন, এই বইটা আমরা প্রত্যেকটা শিক্ষার্থী এবং শিক্ষক অ্যাজ এ হিউম্যান বিং 21st সেঞ্চুরি সে ওয়ার্ল্ডে স্টে করছে, তার জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি আসছি। এখানে আমরা গ্রামার ব্যাকরণকে বাদ দিয়ে তার দৈনিক জীবনযাত্রায় তার যে 200-250 বাক্য বলতে হয়, সে সমস্ত বাক্যগুলোকে এখানে আমরা দিয়ে দিয়েছি। তো সুতরাং আপনি যদি একটু কষ্ট করে এই পুরো বইয়ের যে বাক্যগুলো আছে বাক্যগুলোকে একটু আয়ত্ত করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি ইংরেজি জানেন কি জানেন না সেটা না, আপনি গ্রামার জানেন কি জানেন না সেটার বিষয় না, যা আপনার ব্যাংক, বিমা, অফিস, আদালত, দৈনন্দিন প্রয়োজনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রত্যেকটি সিচুয়েশনকে আপনি খুব সহজে ইংরেজিতে হ্যান্ডেল করতে পারবেন। আপনাকে কোনো ধরনের ব্যাক পেতে হবে না। এজন্য আমরা এই বইটা এবং এই বইটা, এই দুইটা বইয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই যেই যে সিচুয়েশনে থাকেন এই বইগুলো সংগ্রহ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। আমি একটু জাস্ট কন্টেন্টসগুলো আনছি। প্রথমে দেখেন আমরা বেসিক কোয়েশ্চেন্স, প্রাথমিকভাবে কারোর সাথে কারো দেখা হলে আমরা যে প্রশ্নগুলো এগুলো এখানে নিয়ে আসা। ইনস্টিটিউশন, মাদ্রাসা, স্কুল, ব্যাংক, বিমা, অফিস, আদালতে গেলে যে প্রশ্নগুলো আমরা কমন একে অপরে করি সেটা। নেসেসারি কোয়েশ্চেন্স, আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইমিগ্রেশন ক্রস করা, একটা দোকানে, শপিং মলে যে বাক্যগুলো আমরা বলি পড়ি আমাদের প্রয়োজন হয় সেগুলো এখানে। নেসেসারি সেন্টেন্সেস, ফজরের ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত, খাবারের সময়, ঘুমানোর সময়, গোসলের সময়, প্রত্যেকটা সময়ের বাক্যগুলো এখানে চমৎকারভাবে দেওয়া আছে। এবং আপনি পারিবারিকভাবে প্রত্যেকটা এবং প্রাতিষ্ঠানিকভাবে, চাই সে প্লে পড়ুক, নুরানিতে পড়ুক আর হিফজখানায় পড়ুক, প্রত্যেকেই যেমন এখানে ওয়েক আপ, থামিম, ওয়েক আপ। শিক্ষক যদি শিক্ষার্থীকে এভাবে জাগায় প্রতিদিন, আপনার কি আর ঘটা করে আয়োজন করে স্পোকেন শেখার প্রয়োজন আছে? প্রতিদিন যখন সে বাক্য শুনবে স্বাভাবিকভাবে তার এই বিষয়টা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। একটা ক্লাস পরিচালনার জন্য যত ধরনের প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজনে এখানে দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে আপনি খুঁজেন যে আমি যদি পরিপূর্ণভাবে ইংরেজিতে এই ক্লাস নিতে চাই তাহলে কী কী কথা বলতে হবে, কী কী কথা বলতে হবে, সমস্ত কথাগুলোই এখানে বিন্যাস করা আছে। প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একটা ক্লাসকে কমপ্লিটলি ইংরেজিতে নেওয়ার জন্য প্রত্যেকটা বাক্য এখানে দেওয়া আছে। আছে আমাদের সমস্ত ম্যানার্সগুলো, যে আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে বাচ্চাদেরকে কীভাবে ম্যানার্সগুলো শেখাবো, সেটা সময় স্বল্পতার কারণে আমি লম্বা আলোচনায় যাচ্ছি না। এটা এক্সপ্রেশনগুলো আছে, যে সব জিনিসগুলো আমাদের হরফান বা আক্ষরিক তর্জমায় আসবে না, শাব্দিক তর্জমায় আসবে না। মডার্ন ইংলিশে তারা যে সমস্ত এক্সপ্রেশনগুলো ব্যবহার করার মাধ্যমে তাদের কথার মানকে অনেক বেশি বৃদ্ধি করে, সেই সিচুয়েশনগুলো এখানে চমৎকারভাবে আছে। লাস্টে তাদের ইন্ট্রোডিউস মাইসেলফ থেকে নিয়ে একটা প্রোগ্রামে তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে সে সমস্ত দিক নির্দেশনা। এবার আমরা আসছি আমাদের ফর্মুলাটা কি। আমরা একটা জাস্ট ইয়াতে যাচ্ছি, তারপর আমার আলোচনা আমি শেষ করব। আমাদের যে মূল মেথড, এই মেথডে আমরা কিভাবে অগ্রসর হচ্ছি। আমাদের গতানুগতিক সিস্টেমে আমরা গ্রামার মুখস্থ করাই, তা আমরা গ্রামারটাকে টোটাল পাশ কাটিয়ে আছি। আমাদের মূল টেকনিকটা থাকে, তাকে আমরা একটা স্ট্রাকচার দিব এবং শব্দ শেখাবো এবং এই দুইটার সমন্বয়ে কমপ্লিটলি একটা প্র্যাকটিস করাবো। আমি আবারও বলছি, আমাদের মূল থিমটা হলো আমরা তাকে একটা স্ট্রাকচার দিব এবং তাকে ভোকাবুলারিজ দেবো বা ওয়ার্ড শেখাবো, তারপরে প্র্যাকটিস, এই তিনটার সমন্বয়ে। তো বাচ্চাদেরকে যদি আপনারা ন্যাচারালি এভাবে শেখান, যেমন ধরেন আমরা ইউজ অফ এই অ্যান্ড অ্যান, আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সবাই জানি তো নাকি? ভাওয়েল কয়টি বলেন তো? 5টি। কী কী? আই ও ইউ। কনসোনেন্ট কয়টি? 21টি। আচ্ছা, এবার আমরা একটা বাচ্চাকে এটা শিখিয়ে দিয়ে বললাম যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার শুরুতে আমরা এই বসাবো। কি বসাবো? এই বসাবো। আবার কোনো ওয়ার্ডের প্রথমে যদি কনসোনেন্ট ভাওয়েল থাকে তাহলে তার শুরুতে আমরা কি বসাবো? অ্যান বসাবো। এতটুকু আপনি ক্লিয়ার করলেন, এটা কি? তার স্ট্রাকচার। এখানে প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা আমাদের মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, সেটা হলো যে আপনি যদি প্লে থেকে 5 পর্যন্ত গভীরভাবে অধ্যয়ন করেন, গবেষণা করেন, চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন যে এটা প্রগ্রেসিভ মেথডে সাজানো, 3টা পার্টে ভাগ করা। প্লে, নার্সারি, কেজি একটা লেভেলে, 1 to 3 আরেকটা লেভেলে, 4, 5 ফাইনাল লেভেল। এবং দৈনন্দিন প্রয়োজনীয় বাস্তবতার নিরিখে যে ওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো তাদের প্রয়োজন, সেই বাক্যগুলো, সেন্টেন্সগুলো, ওয়ার্ডসগুলোই আমরা এখানে আনার চেষ্টা করেছি। তো এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শব্দগুলো দেওয়া আছে। এবার যদি তাকে শেখান
যে একটি বই, এটার উচ্চারণ কী হবে? আব্বু। কারণ আমরা একটু আগেই জেনেছি আর্টিকেল হিসাবে বা যখন একটি বোঝাবে তখন তার উচ্চারণ কী হবে? আ। আমার সাথে একটু বলেন, একটি বই কী হবে? একটি টেবিল। কিন্তু ভাওয়াল হলে উচ্চারণটা কী হবে? আন। এন। শব্দের শুরুতে হলে এন। একটি ছাতা, এন। একটি কমলা, এন। এতটুকু জিনিস যদি আপনি 100% দিতে পারেন, এই বাচ্চা আগামী দিনে যত জায়গায় এটা আসবে এটাকে ঠিক করতে পারবে। আসি দা এবং দি, যদি শুধু এতটুকু বলেন যে নির্দিষ্টতার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, এটা আমরা কোটেড করাই আছে প্রত্যেক লেসনের শুরুতে। ভাওয়ালের আগে দি, কনসোনেন্টের আগে কি? দা। যেমন ছাতাটি কী হবে? বইটি, দাবু। এবার যখন এই তিনোটা শেষ হবে, এবার তিনোটাকে একসাথে মিলিয়ে দেবেন। আমি আগেই বলেছি প্রোগ্রেসিভ মেথডে আগের লেসনের সাথে পরের লেসনের মিল আছে এবং প্রত্যেকটা ধারাবাহিকতা মেনটেন করেই সামনে অগ্রসর। যেমন প্রথম শিখিয়েছেন একটি বই, কনসোনেন্ট আবু, এরপরে ভাওয়াল শিখিয়েছেন, দুইটার সাথে আবার মিলাবেন। এবার যখন আপনি দাদি পড়াচ্ছেন, এবার আমি আবার আসছি, একটি বই, বইটি, একটি ছাতা। শব্দের শুরুতে আসলে কি আন আসবে নাকি এন আসবে? এন আমব্রেলা। এন আমব্রেলা। ছাতাটি, দি আমব্রেলা। এবার আমরা আরেকটু সামনে আগাই। কাছের একটি জিনিস প্রতি ইঙ্গিত করার জন্য কি? দিস অথবা ইট। আর দূরের একটি জিনিস প্রতি ইঙ্গিত করার জন্য দ্যাট। আমি আপনাদেরকে শুধু জাস্ট বোঝাচ্ছি যে আমাদের মেথডটা প্রোগ্রেসিভ মেথডে কীভাবে সামনে অগ্রসর হচ্ছে। বাচ্চা এটা নেওয়ার জন্য আগ্রহী হবে যদি আপনি দেওয়ার ওয়ে অফ প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয়, তার মতো করে যদি তাকে দেওয়া যায়। এখানে কি আমরা গ্রামারের কোনো বিষয় এনেছি? তাকে বলা হয়েছে আর্টিকেল একে বলে এই বিষয়গুলো। কারণ আপনি যদি তাকে গ্রামার বোঝাতে চান, সে বুঝবে না। তাকে শেখাতে হবে ভাষা। তো কাছের একটি জিনিস মানে আমরা যে বসে বা দাঁড়িয়ে যে বস্তুকে স্পর্শ, হাত দিয়ে স্পর্শ করতে পারবো, সেগুলোর প্রতি ইঙ্গিত করার জন্য দিস ইট। যেগুলো আমরা বসে বা দাঁড়িয়ে স্পর্শ করতে পারবো না, তা আমাদের চোখের সীমানার মধ্যে, সেগুলোর প্রতি কি? দ্যাট। এবার আসেন একটি বই, কি বলেছেন? আবু। বইটি, দাবু। ইহা একটি বই, উহা একটি বই, দ্যাট ইজ আ বুক। লাস্ট ফাইনাল স্টেজ বলে আমি শেষ করছি। দেখেন এখানে এসে আমরা কিছু অ্যাডজেক্টিভ, সিফাত যুক্ত করছি। যেমন গ্রিন অর্থ সবুজ, হোয়াইট অর্থ সাদা, টেস্টফুল অর্থ সুস্বাদু, বিগ অর্থ বড়, ক্লিন অর্থ পরিষ্কার। এবার দেখেন আপনারা সামান্য একটু সময়, এটা যদি আপনারা লম্বা সময় প্র্যাকটিস করাবেন। একটি বই, একটি বই, বইটি, ইহা একটি বই, উহা একটি বই, ইহা একটি নতুন বই, উহা একটি নতুন বই, ইহা একটি সুন্দর বই, একটি পরিষ্কার বই, একটি ছোট বই, একটি বড় বই, একটি প্রসিদ্ধ বই, একটি অপ্রসিদ্ধ বই। এভাবে যদি আমরা চাই তাহলে আমরা অনেক বাক্য বলতে পারবো। তো এইটাই আমাদের মূল চাওয়া পাওয়া, যে আমাদের শিক্ষার্থীরা নিজেদের থেকে স্পন্টেনিয়াস কথা বলবে। কোনো জড়তা থাকবে না, কোনো সংকোচ থাকবে না, নো থিঙ্কিং থাকবে না, মামলিং থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমি এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের বোর্ডের সবাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এবং বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রতি। কারণ আপনাদের অক্লান্ত মেহনত, পরিশ্রম এবং সার্বিক সহযোগিতার কারণেই এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমরা যেন আমাদের চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারি, যেন সার্বিকভাবে আপনাদের যে কোনো পরামর্শ এবং দিক নির্দেশনা আমরা নিতে প্রস্তুত আছি। যার ভিতরে যে ধরনের কোনো পরামর্শ থাকে আপনারা আমাদের পেজে, আমাদেরকে ফোনে, ইমেইলে বিভিন্নভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এবং আমাদের চেষ্টা থাকবে আগামী দিনে আপনাদের এই প্রশিক্ষণগুলোকে আরও অনেক বেশি এফেক্টিভ করা, অনেক বেশি কার্যকরী করা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।